थैंक यू एंड वेलकम ऑल अगेन टू माई क्लास। आजकेर आलोच्य विषय रासायनिक बंधन। बंधन बेधे रखा बा धरे रखा, शुधुमात्र दড়ি सूता फिता इत्यादि दिएई जे बेधे रखा जाए बा धरे रखा जाए एकसंगे ता नय, आकर्षणी बलेर प्रभावेও एकसंगे धरे रखा जाए बा बेधे रखा जाए। मौलिक अणु बा यौगिक अणु एकाधिक परमाणुर समन्वये तैरी। एकाधिक परमाणु एकसंगे जुक्त हये अणु तैरी करे। এই একাধিক परमाणु एकसंगे जुक्त হয়, एकसंगे बेधे থাকে কিভাবে? আকর্ষণী বলের প্রভাবে। এক বিশেষভাবে উদ্ভূত আকর্ষণী বলের প্রভাবে একই মৌলের অথবা ভিন্ন মৌলের একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে যৌগ উৎপন্ন করে। এই বিশেষভাবে উৎপন্ন আকর্ষণী বলকেই বলা হয় রাসায়নিক বন্ধন। আমরা ধীরে ধীরে আলোচনা করব এবং এ বিষয়ে স্বচ্ছ ধারণা লাভ করব। খুব সহজ একটি চ্যাপ্টার। আমরা জানি যে ৬টি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। নিষ্ক্রিয় গ্যাস রয়েছে ৬টি: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই যে ৬টি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, কি গ্যাস? নিষ্ক্রিয়, নিষ্কর্মা, কোনো ক্রিয়া করে না, অর্থাৎ কোনো বিক্রিয়া করে না। তার কারণ হিলিয়াম বাদে যে বাকি নিষ্ক্রিয় গ্যাসগুলি রয়েছে এদের প্রত্যেকের সর্ববহিস্থ কক্ষপথে, বাইরের কক্ষপথে, যোজক কক্ষপথে ৮টি করে ইলেকট্রন পূরণ হয়েছে। ৮টি করে ইলেকট্রন পূরণ হয়েছে। বা ৮টি করে ইলেকট্রন আছে কোথায়? সর্ববহিস্থ কক্ষপথে। সর্ববহিস্থ কক্ষপথে ৮টি করে ইলেকট্রন রয়েছে। একমাত্র হিলিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে। সবসময় সর্ববহিস্থ কক্ষপথ বা বাইরের কক্ষপথ বা যোজক যে কক্ষপথ, সেখানে হিলিয়ামের 2টি ইলেকট্রন এবং বাকি নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই নিষ্ক্রিয় গ্যাসগুলির সর্ববহিস্থ কক্ষপথে প্রত্যেকেরই 8টি করে ইলেকট্রন রয়েছে বাইরের কক্ষপথে। ফলস্বরূপ তারা রাসায়নিকভাবে সুস্থির। তারা সুস্থিরতা লাভ করেছে ইলেকট্রন বিন্যাসের কারণে, এবং সে কারণেই তারা আর অন্য পরমাণুর সঙ্গে বিক্রিয়া টিক্রিয়া করার প্রয়োজন পড়ে না। তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। কিন্তু আর বাদবাকি মৌলের যে পরমাণুগুলি রয়েছে তাদের সর্ববহিস্থ কক্ষপথে, বাইরের কক্ষপথে 8টি করে ইলেকট্রন পূরণ নেই। 8টি করে ইলেকট্রন নেই। প্রাকৃতিক নিয়মে নিষ্ক্রিয় গ্যাসগুলির বাইরের কক্ষপথে 8টি করে ইলেকট্রন পূরণ হয়েছে বলেই তারা রাসায়নিকভাবে সুস্থিরতা লাভ করেছে। কিন্তু বাকি পরমাণুগুলির বাইরের কক্ষপথে 8টি করে ইলেকট্রন পূরণ নেই, তাই তারা নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতন সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের প্রচেষ্টায় তারা রাসায়নিক বিক্রিয়া ঘটায়। রাসায়নিক বিক্রিয়া ঘটায় এই ধান্দায়, এই প্রচেষ্টায়, যাতে তাদের বহিস্থ কক্ষপথে 8টি করে ইলেকট্রন পূরণ হয় এবং তারাও রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতন সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে এবং শান্তিতে থাকতে পারে। তাই দেখা যায় যে বেশিরভাগ মৌল তার সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণ করার প্রচেষ্টাতেই তারা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে বাধ্য হয়। শুধুমাত্র হিলিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে, তবুও সে রাসায়নিকভাবে সুস্থিরতা লাভ করেছে এবং তার নিকটবর্তী যে বাকি পরমাণুগুলি, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, এরা হিলিয়ামের পাশাপাশি মৌল পর্যায় সারণীতে, এরা হিলিয়ামের মতন সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের প্রচেষ্টায় হাইড্রোজেন,
লিথিয়াম, বেরিলিয়াম এরাও চায় তার সর্ববহিস্থ কক্ষপথে দুটি ইলেকট্রন পূরণ করতে। তো দুটি ইলেকট্রন পূরণ করতে চায় কয়েকটি পরমাণু, আর বাদবাকি বেশিরভাগ পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণ করতে চায়। চাইলেই তো হয় না, কিভাবে পূরণ করবে? পূরণ করার পদ্ধতি হলো 3 রকম। বাইরের কক্ষপথে, সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ বা সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন বর্জন, অথবা দুই পরমাণু সমপরিমাণ ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় তৈরি করবে, সেই ইলেকট্রন জোড় তারা সমানভাবে ব্যবহার করবে। যে পরমাণুর বাইরের কক্ষপথে 1টি, 2টি বা 3টি ইলেকট্রন রয়েছে, তারা ইলেকট্রনগুলো ছেড়ে দিবে, দিয়ে তার নেক্সট কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে সেগুলো বাইরে চলে আসবে, অর্থাৎ অষ্টক পূরণ হয়ে যাচ্ছে। যে মৌলের পরমাণুর বাইরের কক্ষপথে 6টি, 7টি, 5টি ইলেকট্রন রয়েছে, তারা কিছু ইলেকট্রন বাইরের কক্ষপথে গ্রহণ করবে, গ্রহণ করে 8টি পূরণ করবে। ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ঋণাত্মক ধনাত্মক আধানে পরিণত হবে। তারা পরস্পর রাসায়নিক, তারা স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হবে। প্লাস আয়ন মাইনাস আয়ন পরস্পরকে আকর্ষণ করবে ইলেকট্রন লেনদেনের কারণে, এবং তারা যুক্ত হয়ে যৌগ গঠন করবে। মূল উদ্দেশ্য বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করা। এই সুস্থিরতা লাভের জন্য, শান্তি বজায় আনার জন্যই তারা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে বাধ্য হয়। এবং দেখা যায় যে বেশিরভাগ মৌল সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণ করার প্রবণতায় রয়েছে, আর কিছু কিছু মৌল তার বহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন পূরণ করার প্রবণতায় রয়েছে। এই বিশেষ ধর্মগুলিকেই বলা হয় অষ্টক সূত্র এবং দ্বৈত সূত্র। আমরা আলোচনা করব অষ্টক সূত্র এবং দ্বৈত সূত্র। নাম থেকেই আমরা বুঝতে পারি অষ্টক বলতে 8কে বোঝায়, দ্বৈত বলতে 2কে বোঝায়। তো প্রথমে আলোচনা করব অষ্টক সূত্র। অষ্টক সূত্র নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো নিকটতম নিষ্ক্রিয় মৌলের পরমাণুর মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম ছাড়া সমস্ত পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণ করতে চায়। কিভাবে? ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে বা ইলেকট্রন জোড় উৎপন্নের মাধ্যমে। তো নিকটতম নিষ্ক্রিয় মৌলের পরমাণুর মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম ছাড়া সমস্ত পরমাণু ইলেকট্রন গ্রহণ বর্জন বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সর্ববহিস্থ কক্ষপথে সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণ করার প্রবণতা দেখা যায়। 8টি ইলেকট্রন পূরণের, দেখি ভাষাটা কীরকম আসলো। নিকটতম নিষ্ক্রিয় মৌলের পরমাণুর মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম ছাড়া সমস্ত পরমাণু ইলেকট্রন গ্রহণ বর্জন বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণের প্রবণতা দেখায়। মৌলের এই ধর্মকেই
অষ্টক সূত্র বলে। তাহলে রাসায়নিকভাবে সুস্থিরতা লাভের জন্য বেশিরভাগ মৌলের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণ করতে চায় নিষ্ক্রিয় গ্যাসগুলির মতো। হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম যারা হিলিয়ামের নিকটবর্তী পরমাণু তারা বাদ দিয়ে বেশিরভাগ মৌলের পরমাণু হয় সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে বা ইলেকট্রন জোড় তৈরি করবে করে 8টি ইলেকট্রন পূরণ করার প্রবণতায় থাকে প্রত্যেকটি মৌল। এবং এই 8টি ইলেকট্রন পূরণ করার যে প্রবণতা সর্ববহিস্থ কক্ষপথে, এই প্রবণতাকেই, এই ধর্মকেই, এই বৈশিষ্ট্যকেই বলা হয় অষ্টক সূত্র। ঠিক সেরকম রয়েছে দ্বৈত সূত্র। নাম থেকে দ্বৈত বলতে দুই। হিলিয়াম পরমাণুর মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়, হিলিয়াম পরমাণুর বাইরে 2টি ইলেকট্রন রয়েছে, তাই হিলিয়াম পরমাণুর নিকটবর্তী যে পরমাণুগুলি, মৌলগুলি আমরা পর্যায় সারণীতে দেখেছি, লিথিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেন, এরা হিলিয়ামের মতন সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথে মানে কে কক্ষপথে 2টি করে ইলেকট্রন পূরণ করতে চায়। এদের এই প্রবণতাকে বলা হয় দ্বৈত সূত্র। দ্বৈত, দ্বৈত বলতে দুই, দ্বৈত বলতে দুই। এরা হিলিয়াম পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস চায়। হিলিয়াম পরমাণুর মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় নিকটতম হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম মৌলের পরমাণু একই পদ্ধতিতে মানে ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে পরমাণু ইলেকট্রন গ্রহণ বর্জন বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সর্ববহিস্থ কক্ষপথে মানে কে কক্ষপথে 2টি ইলেকট্রন পূরণ করতে চায়। বা 2টি ইলেকট্রন পূরণ করার প্রবণতা দেখায়। এই ধর্মকেই মৌলের এই ধর্মকেই দ্বৈত সূত্র বলে। মৌলের এই ধর্মকেই দ্বৈত সূত্র বলে। তাহলে হিলিয়াম একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যার বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে এবং রাসায়নিকভাবে সুস্থির। তাই হিলিয়ামের নিকটবর্তী যে মৌলগুলি রয়েছে, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, তারা নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে। তাই বাইরের কক্ষপথে এরা 8টা ইলেকট্রন চায় না, অত ইলেকট্রন এদের নেই। তাই হিলিয়ামের মতো 2টি ইলেকট্রন পেলেই এরা রাসায়নিকভাবে সুস্থির। তাই এরা ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে তাদের সর্ববহিস্থ কক্ষপথে হিলিয়াম মৌলের মতন সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা দেখায়, প্রবণতা দেখায়, এবং এই ধর্মকেই বলা হচ্ছে দ্বৈত সূত্র। তাহলে আমরা অষ্টক সূত্র এবং দ্বৈত সূত্র জানলাম। অষ্টক সূত্র বলতে 8টি ইলেকট্রন পূরণ করার যে প্রবণতা, আর দ্বৈত সূত্র বলতে বহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন পূরণ করার যে প্রবণতা। এদেরকে যথাক্রমে অষ্টক সূত্র এবং দ্বৈত সূত্র নামে অভিহিত করা হয়। আমরা রাসায়নিক বন্ধন এর সংজ্ঞাটা এবার জানব। খুব ছোট করেও সংজ্ঞা বলা যায় যে বিশেষ আকর্ষণী বলের মাধ্যমে একই মৌলের বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে যৌগ বা অণু উৎপন্ন করে, তাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। অথবা একটা ছন্দে বিষয়টাকে লেখা যায়,
রাসায়নিক বন্ধনের বেশিরভাগ কাকে বলে বা সংজ্ঞাতে একটা নির্দিষ্ট ছন্দে উত্তরগুলোকে করা যায়। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন ছন্দ বলতে ওই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়। শুরুয়াত, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা, এটা দিয়ে শুরু করবো সব কিছুতে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কি করে একই মৌলের বা ভিন্ন মৌলের পরমাণুগুলি ইলেকট্রন গ্রহণ বর্জন বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে বহিস্থ কক্ষপথে অষ্টক বা দ্বৈত পূরণ করে এবং বিশেষ আকর্ষণী বলের প্রভাবে যুক্ত হয়ে কি লিখলাম, ছোট করেও লেখা যায় যে একই মৌলের বা ভিন্ন মৌলের পরমাণুগুলি যে বিশেষ আকর্ষণী বলের দ্বারা একসঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, সেই বিশেষ আকর্ষণী বলকে বলা হয় রাসায়নিক বন্ধন। অথবা যদি আমরা পুরো বিষয়টাকে লিখে গুছিয়ে লেখার চেষ্টা করি যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একই মৌলের হোক বা আলাদা আলাদা মৌলের পরমাণুগুলি হোক, তারা ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে বহিস্থ কক্ষপথে অষ্টক পূরণ করে অথবা দ্বৈত পূরণ করে এবং বিশেষ আকর্ষণী বলের প্রভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এই বিশেষ আকর্ষণী বলকেই বলা হয় রাসায়নিক বন্ধন। এই বিশেষ আকর্ষণী বলকেই বলা হয় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন মূলত তিন প্রকার: তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন হচ্ছে তিন রকম। এক নম্বর হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। দুই নম্বর সমযোজী বন্ধন। তিন নম্বর অসমযোজী বন্ধন। এই তিন রকম রাসায়নিক বন্ধনের সঙ্গে আমরা পরিচিত হব।
তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন, প্রত্যেক রাসায়নিক বন্ধনের মূল উদ্দেশ্যই হলো তার সর্ববহিস্থ কক্ষপথে অষ্টক পূরণ করা বা দ্বৈত পূরণ করা। তো অষ্টক পূরণের কারণে এবং দ্বৈত পূরণের কারণে তারা বিভিন্ন রকমের বিভিন্ন প্রকারের রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। প্রথমে রয়েছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যোজক কক্ষপথে একটি কিংবা দুটি ইলেকট্রন বা তিনটি ইলেকট্রন রয়েছে, অল্প সংখ্যক ইলেকট্রন রয়েছে, তারা সেই ইলেকট্রনগুলিকে বর্জন করে দিতে চায়। তাহলে বাইরের ইলেকট্রনের কক্ষপথের সমস্ত ইলেকট্রন যদি বর্জন করে দেয়, তাহলে তার নেক্সট যে ভিতরের কক্ষপথ সেটা বহিস্থ কক্ষপথে রূপান্তর হবে এবং সেখানে অষ্টক পূরণ করেই তো এই কক্ষপথটা এসেছে। তাই কিছু পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের যোজক ইলেকট্রনগুলিকে বর্জন করে ধনাত্মক আধানে পরিণত হয়। সেই ইলেকট্রনগুলি অন্য পরমাণু যাদের বহিস্থ কক্ষপথে প্রয়োজন অষ্টক পূরণের জন্য, 5টা বা 6টা রয়েছে ইতিমধ্যে আর 2-1টা দরকার, তারা সেই ইলেকট্রনগুলি গ্রহণ করে ঋণাত্মক আধানে পরিণত হয়। ধনাত্মক আধান ঋণাত্মক আধান স্থির তড়িৎ আকর্ষণে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে। এরূপ যে রাসায়নিক বন্ধন তাকে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বলে। সংক্ষেপে বলতে পারি ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে ইলেকট্রন গ্রহণ বর্জন হয় এই তড়িৎযোজী বা আয়নীয় বন্ধনে। আর সমযোজী বন্ধনে দুইটি পরমাণু, এরও ইলেকট্রনের ঘাটতি রয়েছে বহিস্থ কক্ষপথে, এরও ইলেকট্রনের ঘাটতি রয়েছে, এরও 1, 2, 3টা ইলেকট্রন দরকার, বা এই পরমাণুরও বাইরের কক্ষে 1, 2 ইলেকট্রন দরকার। কেউ দান করতে পারছে না, সম্পূর্ণরূপে দিয়ে দিতে পারছে না। তারা কি করবে, বহিস্থ কক্ষপথের ইলেকট্রন সমপরিমাণ একসঙ্গে দিয়ে ইলেকট্রন জোড় গঠন করবে এবং সেই ইলেকট্রন জোড়কে এই পরমাণুও সমানভাবে ব্যবহার করবে, অপর পরমাণুও সমানভাবে ব্যবহার করবে। অর্থাৎ সংক্ষেপে বলি, আমার ছোটোবেলায় একটা ব্যাট কেনার ইচ্ছা ছিল, ব্যাট কেনার টাকা ছিল না একার, আমার বন্ধুর সঙ্গে শেয়ার করে আমি দুজনে মিলে ব্যাটটা কিনেছি সমপরিমাণ টাকা দিয়ে, সেই ব্যাটটা আমরা দুজনেই ব্যবহার করেছি। তাহলে শেয়ারিং করা, দুজনেই ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় গঠন করবে, সেই ইলেকট্রন জোড়কে এও সমানভাবে ব্যবহার করবে, অপর পরমাণুও সমানভাবে ব্যবহার করবে এবং তাতে তাদের অষ্টক পূর্তি হবে। এরকম বন্ধনীকে বলা হয় সমযোজী বন্ধন। তাহলে ইলেকট্রন জোড় গঠন করে সমভাবে ব্যবহার করবে। আর অসমযোজী, এটা সমযোজী, তাই সমপরিমাণ ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় তৈরি করে সমানভাবে ব্যবহার করা, সব সম, কিন্তু এটা অসমযোজী। অসমযোজী বলতে কোনো একটি পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের 1 বা একাধিক ইলেকট্রন জোড় নিজেই দেয়। একটা ইলেকট্রন জোড় সেই তৈরি করলো, করে সেই ইলেকট্রন জোড় নিজেও ব্যবহার করবে, অপর পরমাণুকেও ব্যবহার করতে দিবে অষ্টক পূরণের জন্য। অর্থাৎ এই ইলেকট্রন জোড় 2 পরমাণু সমানভাবে ইলেকট্রন দিয়ে তৈরি করে না, একটি পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন জোড় নিজেও ব্যবহার করে, অপর পরমাণুকেও ব্যবহার করতে দেয়। কারণ তার ইলেকট্রন সংখ্যা এত বেশি হয়নি যে দান করে দিয়ে অষ্টক পূরণ করবে, অথবা দুইজনে মিলে ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় তৈরি করবে। অর্থাৎ অসমযোজী বন্ধনের কথা বলছে যে একই পরমাণু ইলেকট্রন জোড় তৈরি করবে, একটি পরমাণু ইলেকট্রন জোড় গঠন করবে, গঠন করে 2 পরমাণু সমানভাবে ব্যবহার করবে এবং অষ্টক পূরণ করবে। তাহলে 3 রকম রাসায়নিক বন্ধনের আমরা আলোচনা করলাম, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন। এবার আমরা আজকের আলোচ্য বিষয় যে আয়নীয় এবং সমযোজী বন্ধন, তাদের সম্পর্কে ডিটেলস জানব। আয়নীয় বা তড়িৎযোজী বন্ধনী, তড়িৎযোজ্যতা, তড়িৎযোজী যৌগ এবং সমযোজী বন্ধনী, সমযোজ্যতা, সমযোজী যৌগ, এদের নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব।
তাহলে প্রথমে আমরা তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজ্যতা, তড়িৎযোজী রাসায়নিক বন্ধনী এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ডিটেলস। তো তড়িৎযোজ্যতা বা তড়িৎযোজী যৌগ বা তড়িৎযোজী রাসায়নিক বন্ধনীর সংজ্ঞা লেখার জন্য একটা কমন কথা বলার পরে আমরা একই সংজ্ঞা দিয়ে বিষয়গুলিকে ব্যাখ্যা করব। যে তড়িৎযোজ্যতা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন অপর পরমাণুর সর্ববহিস্থ কক্ষে স্থানান্তরিত করে। ফলে ইলেকট্রন বর্জন ও গ্রহণের মাধ্যমে তারা যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং এই বিপরীতধর্মী আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগ গঠন করে। মূল বিষয়টা লেখা হলো। তারপরে যদি বলে তড়িৎযোজ্যতা কাকে বলে, তাহলে এটার সঙ্গে এটা আমরা যুক্ত করে দেব যে যৌগ গঠনের এই ক্ষমতাকে তড়িৎযোজ্যতা বলে। যদি বলে তড়িৎযোজী রাসায়নিক বন্ধনী কাকে বলে, এটা লেখার পরে যৌগ গঠনের এরূপ রাসায়নিক বন্ধনকে তড়িৎযোজী রাসায়নিক বন্ধন বলে। যদি বলে তড়িৎযোজী যৌগ কাকে বলে, সংক্ষেপেও লেখা যায় যে তড়িৎযোজ্যতার কারণে যে সমস্ত যৌগ তৈরি হয়, তড়িৎযোজী রাসায়নিক বন্ধনের মাধ্যমে যে সমস্ত যৌগ তৈরি হয় তাকে তড়িৎযোজী যৌগ বলে। অথবা এই কমন কথাটি লেখার পরে যে উৎপন্ন যৌগগুলিকে তড়িৎযোজী যৌগ বলে। তাই তড়িৎযোজ্যতার, তড়িৎযোজী রাসায়নিক বন্ধনীর, তড়িৎযোজী যৌগের বেলাতে একটা কমন বিষয় হলো যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের মানে যোজক ইলেকট্রনগুলিকে সম্পূর্ণরূপে দান করে মানে বর্জন করে অপর পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে স্থানান্তরিত করে। একটি পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে সম্পূর্ণরূপে দান করে দিবে, অপর পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে সেই ইলেকট্রন গৃহীত হবে, বর্জন এবং গ্রহণের মাধ্যমে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নে পরিণত হবে। তারপরে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের যে স্থির তড়িৎ আকর্ষণ তাতে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করবে এবং এই যৌগকে বলা হয় তড়িৎযোজী যৌগ। যৌগ গঠনের এই ক্ষমতাকে বলে তড়িৎযোজ্যতা। এরূপ যৌগ তৈরিতে যে রাসায়নিক বন্ধনী দেখা যায় তাকে তড়িৎযোজী রাসায়নিক বন্ধনী বলে। অর্থাৎ মূল কথা বলার পরে একই সংজ্ঞা থেকে আমরা 3টি উত্তর লিখতে পারবো পরীক্ষাতে। যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়, এটা দিয়ে শুরু সব কিছুতে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন অপর পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে স্থানান্তরিত করে। ফলে ইলেকট্রন বর্জন আর গ্রহণের মাধ্যমে তারা ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়নে পরিণত হয়, পরে স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে পরস্পর যৌগ উৎপন্ন করে। এই যৌগগুলিকে বলে তড়িৎযোজী যৌগ। যৌগ গঠনের এই ক্ষমতাকে বলে তড়িৎযোজ্যতা। যৌগ গঠনের এরূপ যে আকর্ষণী বল রাসায়নিক বন্ধনী তাকে বলা হয় তড়িৎযোজী রাসায়নিক বন্ধন। তড়িৎযোজী রাসায়নিক বন্ধনের বা তড়িৎযোজ্যতার, যদি বলে তড়িৎযোজ্যতার পরিমাপ কি, তড়িৎযোজ্যতা যে ক্ষমতা সেই ক্ষমতাটা বেশি কখন কম কখন, অর্থাৎ বর্জিত বা গৃহীত ইলেকট্রনের সংখ্যা তড়িৎযোজ্যতার পরিমাপক। বা পরিমাপ করে। তড়িৎযোজী যৌগ তৈরির জন্য কয়টি ইলেকট্রন গৃহীত হলো বর্জিত হলো, বা কয়টি ইলেকট্রন বর্জিত বা গৃহীত হলো, ইলেকট্রনের সংখ্যার বিচারে তড়িৎযোজ্যতার পরিমাপ করা যায়। গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যার উপর নির্ভর করছে তড়িৎযোজ্যতার মানে এই ক্ষমতার পরিমাপ। তো তড়িৎযোজী যৌগ
কোনো পরমাণুর বাইরের কক্ষপথে মানে যোজক ইলেকট্রনের সংখ্যা যদি কম হয়, যে ক্যাটায়ন তৈরি করবে, আর অ্যানায়ন তৈরি করবে যে পরমাণু, তার সর্ববহিস্থ কক্ষপথে যদি যোজক ইলেকট্রনের সংখ্যা বেশি হয়, এর বাইরের কক্ষপথে একটি কিংবা দুটি কিংবা তিনটি ইলেকট্রন রয়েছে, সহজেই ছাড়তে পারবে, বর্জন করতে পারবে। অন্য পরমাণুর বাইরের কক্ষপথে 5টি 6টি কিংবা 7টি ইলেকট্রন রয়েছে বর্তমান, সহজেই 1টি 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তো এরকম যোজক ইলেকট্রনের সংখ্যা ক্যাটায়নের যদি বাইরের কক্ষপথে কম হয়, আর অ্যানায়ন সৃষ্টিকারী যে আয়ন পরমাণু, তার বাইরের কক্ষপথে যদি যোজক ইলেকট্রনের সংখ্যা বেশি হয়, তাহলে এ ছাড়বে সহজে ও নিবে সহজেই ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তৈরি করবে, অর্থাৎ সহজেই তারা তড়িৎযোজী যৌগ তৈরি করবে। তাই তড়িৎযোজী যৌগ তৈরির যে সুবিধা, যে কি গুণাবলী বা বৈশিষ্ট্য থাকলে বা কি উপায়ে সহজে তড়িৎযোজী যৌগ তৈরি হয়, তার বৈশিষ্ট্যগুলি হলো যে ক্যাটায়ন সৃষ্টিকারী পরমাণুর যোজক ইলেকট্রন সংখ্যা যত কম হবে, অ্যানায়ন সৃষ্টিকারী পরমাণুর যোজক ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, তত তারা তড়িৎযোজী যৌগ তৈরি করবে। তড়িৎযোজী যৌগ তৈরির গুণাবলী, কি গুণাবলী থাকলে, কি শর্ত থাকলে, কি বৈশিষ্ট্য থাকলে তড়িৎযোজী যৌগ তৈরি হবে। 1 নাম্বার, ক্যাটায়ন সৃষ্টিকারী পরমাণুর যোজক ইলেকট্রন কম হবে, 1টি 2টি কিংবা 3টি, এবং অ্যানায়ন সৃষ্টিকারী পরমাণুর ইলেকট্রন বেশি হবে, বেশি বলতে 5টা 6টা 7টা এরকম যদি হয়, তাহলে ক্যাটায়ন সৃষ্টিকারী পরমাণু সহজেই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করবে, আর অ্যানায়ন সৃষ্টিকারী পরমাণু ইলেকট্রন সহজেই গ্রহণ করবে, কারণ এর 5টা 6টা 7টা থাকলে 1টা 2টা 3টা প্রয়োজন, তাই সহজেই নিতে পারবে। ক্যাটায়ন সৃষ্টিকারী পরমাণু সহজেই ইলেকট্রন ছাড়তে পারবে, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি করা সহজ হয়ে যাবে, অর্থাৎ তড়িৎযোজী যৌগ তৈরি করার সুবিধা হবে। তাছাড়া ক্যাটায়ন সৃষ্টিকারী পরমাণু আর অ্যানায়ন সৃষ্টিকারী পরমাণু, তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, তত ইলেকট্রন লেনদেনের মাধ্যমে তীব্র আকর্ষণে যুক্ত হয়ে যৌগ গঠন করবে। তাই ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টিকারী পরমাণুর পরমাণু দুটির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টিকারী পরমাণু দুটির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, তত সহজে তড়িৎযোজী যৌগ তৈরি হবে। ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষপথের সবথেকে আলগা ইলেকট্রনকে সম্পূর্ণরূপে মুক্ত করতে, নিউক্লিয়াসের আকর্ষণী বল থেকে বিচ্ছিন্ন করতে ন্যূনতম যে শক্তি দরকার, যাকে বলা হয় আয়নন বিভব, আয়োনাইজেশন পোটেনশিয়াল। সেই আয়োনাইজেশন পোটেনশিয়াল ক্যাটায়ন সৃষ্টিকারী পরমাণুর যত কম হবে, তত সহজে ইলেকট্রন ছাড়তে পারবে। অ্যানায়ন সৃষ্টিকারী পরমাণুর যত বেশি হবে, তত সেই ইলেকট্রন ছাড়তে পারবে না, বরঞ্চ গ্রহণ করবে। তাই আয়োনাইজেশন পোটেনশিয়াল ক্যাটায়নের কম, অ্যানায়ন সৃষ্টিকারী মৌলের বেশি হতে হবে। অর্থাৎ আয়োনাইজেশন বিভব
আয়োনাইজেশন শক্তি মানে আইপি সৃষ্টিকারী পরমাণুর যত কম এবং অ্যানায়ন সৃষ্টিকারী পরমাণুর যত বেশি হবে তত সহজে তড়িৎযোজী যৌগ তৈরি হবে। তো তড়িৎযোজী যৌগ স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে তৈরি হয় ইলেকট্রন বর্জন এবং গ্রহণের মাধ্যমে ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং তারা পরস্পর স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগ গঠন করে। তো সে কারণে তড়িৎযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে তড়িৎযোজী যৌগগুলি সাধারণত অবস্থায় কঠিন হয়, কেলাসাকার হয়, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেগুলো ধীরে ধীরে আলোচনা করব। তড়িৎযোজী যৌগ যেমন রয়েছে সোডিয়াম ক্লোরাইড, সাধারণভাবে তড়িৎযোজী যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ধাতব পরমাণু আর অধাতব পরমাণু পর্যায় সারণীর একেবারে প্রথম দিকের বাম দিকের মৌলগুলি এবং শেষের দিকের মৌলগুলি পরস্পর বিক্রিয়া করে তড়িৎযোজী যৌগ উৎপন্ন করে। তড়িৎযোজী যৌগ কিভাবে গঠিত হয় উদাহরণ হিসেবে আমরা দুই একটা দেখব। যেমন সোডিয়াম ক্লোরাইড গঠন। কি গঠন? সোডিয়াম ক্লোরাইড কীভাবে গঠিত হলো এটি আমরা আলোচনা করব। তো ইলেকট্রন ডট গঠনের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি এই যে সোডিয়াম ক্লোরাইড গঠন, সেটাকে চিত্রিত করতে পারি ইলেকট্রন ডট গঠনের মাধ্যমে। অর্থাৎ কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে কতগুলি ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলিকে ডট চিহ্ন দিয়ে বাইরে দেখাবো এবং সেই ইলেকট্রন একজন বর্জন করলো, একজন গ্রহণ করলো। যে বর্জন করলো তার সর্ববহিস্থ কক্ষপথে যোজক ইলেকট্রন আর থাকবে না। তাই আমরা এইভাবে তড়িৎযোজী যৌগের গঠনটা বর্ণনা করব। কিভাবে? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11। তাহলে কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি আর লাস্ট এম কক্ষপথে 1টি ইলেকট্রন থাকবে। তো বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটি থাকবে, যে কয়টি ইলেকট্রন তারই আমরা ডট দিয়ে বোঝাবো। তাহলে এটা এম কক্ষপথে সর্ববহিস্থ কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে সোডিয়ামের, এর সঙ্গে যুক্ত হবে ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? 17। তাই কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি এবং এম কক্ষপথে 7টি ইলেকট্রন থাকবে। তো লাস্ট কক্ষপথে 7টি। বহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যায় আমরা চিহ্নিত করব 7টি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, যে কোনো দিকেই হলো 7টি ডট দিতে হবে। আমরা জোড়ায় জোড়ায় দিচ্ছি যাতে হিসাবটা সহজে মনে রাখা যায়। এবার সোডিয়াম পরমাণুর বহিস্থ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। এই 1টি ইলেকট্রন ত্যাগ করলেই এই অষ্টক পূরণ হবে, মানে তার নেক্সট ইমিডিয়েট যে ভিতরেরটা সেটা অষ্টক রয়েছে, তাই বাইরেরটা ছেড়ে দিলে অষ্টক পূরণ হয়ে যাবে। আর এর বাইরের কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে,
তাই এই ইলেকট্রনটি গ্রহণ করে তার অষ্টক পূরণ হবে। তাই এখানকার সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনটি ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথে স্থানান্তরিত হবে। তাতে কি হবে? তাতে তারা সোডিয়াম যেটা ছিল, সোডিয়াম প্লাস হিসাবে মানে ক্যাটায়ন হিসাবে পরিণত হবে। এই ভিতরের যে 8টা ইলেকট্রন সেটা আর দেখাবো না, কারণ যোজক ইলেকট্রনটি আর নেই, চলে গেছে, তাই প্লাসে পরিণত হলো। তাহলে 2 8, বাইরের কক্ষপথে যে একটি ইলেকট্রন ছিল সেটি চলে গেছে ক্লোরিনে, এবং ক্লোরিন পরমাণুর বাইরে অষ্টক পূরণ হয়েছে। একই কালি দিয়েও আঁকা যায়, কোনো ব্যাপার না। একই রং করতে গিয়ে আমার কলম চেঞ্জ করাকরি হচ্ছে। এটা অ্যানায়নে পরিণত হলো, 2 8 8 ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো। 2 8 1, 1টা ছেড়ে দিল, তাই শুধু 2 8 থাকলো সোডিয়াম আয়নের। আর ক্লোরিনের 2 8 7 ছিল, এখানকার ইলেকট্রনটা এখানে গিয়ে বাইরের কক্ষে যুক্ত হলো, তাহলে 7 আর এখানকার 1 মিলে 8 হয়ে গেল, 2 8 8। তো সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস তারা পরস্পর যুক্ত হয়ে তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড, Na+Cl- অথবা সোডিয়াম ক্লোরাইড। কি নাম? সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ। সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। তাহলে সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎযোজী যৌগ। এই সোডিয়াম ক্লোরাইড যে তড়িৎযোজী যৌগ, সেই তড়িৎযোজী যৌগে সোডিয়াম পরমাণু বহিস্থ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস অ্যানায়নে পরিণত হয়। তারপরে বিপরীতধর্মী আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগ উৎপন্ন করে। এই যৌগ সোডিয়াম ক্লোরাইড অষ্টতলীয় একটি কেলাস। সোডিয়াম ক্লোরাইডের আমরা চিত্র দেখাচ্ছি ওখানে, যে সোডিয়াম ক্লোরাইড তার সোডিয়াম প্লাস আয়নের চারপাশে 6টি ক্লোরিন মাইনাস আয়ন ঘিরে থাকবে ন্যূনতম দূরত্বে, এবং প্রতিটি ক্লোরিন মাইনাস অ্যানায়নের চারপাশে 6টি সোডিয়াম প্লাস আয়ন ঘিরে থাকবে এমনভাবে যে একটা সোডিয়াম প্লাস তার ন্যূনতম দূরত্বে ক্লোরিন মাইনাসগুলি আছে 6টি, প্রতিটি ক্লোরিন মাইনাসের 6টি সোডিয়াম প্লাস দিয়ে ঘিরে রয়েছে, এবং তারা সুস্থিত এবং প্রশম জালিকাকার ত্রিমাত্রিক অবস্থানে রয়েছে। কেলাস, অষ্টতলীয় কেলাস উৎপন্ন করে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যে তড়িৎযোজী অণু যৌগ রয়েছে, তড়িৎযোজী যৌগের একটি অণুর অস্তিত্ব নেই। তড়িৎযোজী যৌগের একটি অণুর অস্তিত্ব নেই, তাই আণবিক গুরুত্ব না বলে তাদেরকে সংকেতের গুরুত্ব বা আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর শব্দটি ব্যবহার করা বেশি যুক্তিযুক্ত। এবং সোডিয়াম ক্লোরাইডের এই যে কেলাস, যেখানে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস এমনভাবে সজ্জিত রয়েছে যাতে মোটের উপর সোডিয়াম ক্লোরাইড কেলাস হচ্ছে প্রশম, তড়িৎ আধানবিহীন, তাই তড়িৎ পরিবহন করতে পারে না পারস্পরিক তীব্র আকর্ষণী বলের কারণে। কিন্তু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নগুলির বিপরীত আয়নগুলির মধ্যে আকর্ষণ বল লোপ পায়, কিছুটা কম হয়, তাই তারা গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। তো NaCl একটা অষ্টতলীয় কেলাস, যার একক অণুর কোনো অস্তিত্ব নেই। তারা একসঙ্গে অসংখ্য সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় থাকে কেলাসাকার আকারে, এবং একটি সোডিয়াম প্লাসের চারপাশে ন্যূনতম দূরত্বে 6টি ক্লোরিন মাইনাস, প্রতিটি ক্লোরিন মাইনাসের চতুর্দিকে 6টি সোডিয়াম প্লাস আমরা চিত্রে দেখিয়েছি, সেরকমভাবে বিস্তৃত থাকে। তাই এদের আণবিক ভর
না বলে সংকেত ভর বলা বেশি যুক্তিযুক্ত। আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং লিথিয়াম হাইড্রাইড এরকম আরও কয়েকটি তড়িৎযোজী যৌগের গঠন অর্থাৎ ইলেকট্রন ডট গঠন দিয়ে ব্যাখ্যা করব। ক্যালসিয়াম অক্সাইডের গঠন। ক্যালসিয়াম অক্সাইডের গঠন বা ক্যালসিয়াম অক্সাইড গঠন খুব সহজ বিষয়, কালি পাল্টাপাল্টি করছি না, অনেক সময় লেগে যাচ্ছে। ক্যালসিয়াম এর ইলেকট্রন রয়েছে মোট 20টা। তো কে কক্ষপথে 2টা, তারপরে 8টা, তারপরে 8টা, লাস্ট কক্ষপথে হচ্ছে 2টা। ইলেকট্রন বিন্যাসকে যদি আমরা সাজাই, বহিস্থ কক্ষপথে, সর্ববহিস্থ কক্ষপথে বা যোজ্যতার কক্ষপথে 2টি ইলেকট্রন রয়েছে। আর অক্সিজেনের মোট ইলেকট্রন 8টা। তাহলে প্রথম কক্ষপথে 2টা, শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন রয়েছে কে এবং এল কক্ষপথে। তো এখানে 2টো ইলেকট্রনকে আমরা চিহ্নিত করব, আর এখানে 6টা, 1 2 3 4 5 6। এই ইলেকট্রনগুলি এখানেই রাখতে হবে তা না, দিলেই হলো 6টা ইলেকট্রন, দেখালেই হলো 6টি ডট, যে কোনো জায়গায় নিজের স্টাইলে নিজের সুবিধা মতন। এবার এই ক্যালসিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে মাত্র, তাই 2টি ইলেকট্রন ত্যাগ করতে পারলে বাইরের কক্ষপথ 8টা হয়ে যাবে, ইলেকট্রন অষ্টক পূরণ হবে। 2টি ত্যাগ করলে অষ্টক পূরণ হবে। ওই পেঁয়াজের খোসার মতো, বাইরের খোসাটা ছেড়ে দিলে ভিতর একটা বাইরে হয়ে যায়। তাহলে 2টি ইলেকট্রন ত্যাগ করে দেবে, তাহলে এই ইলেকট্রনটা এখানে যাবে, এই ইলেকট্রনটা এখানে যাবে, ফলে কি উৎপন্ন করবে? ফলে উৎপন্ন করবে ক্যালসিয়াম +2+। ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ছেড়েছে, তো 2+ তৈরি হলো। আর অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, 6টা তো আগে থেকেই ছিলই, আরও দুটা গ্রহণ করলো, তাহলে 2- হলো, এবং তারা পরস্পর স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হবে, যৌগ গঠন করবে। ইলেকট্রন বিন্যাসের কি পরিবর্তন হবে? এখানকার 2টা থাকবে না, 2 8 8 হয়ে যাবে ক্যালসিয়ামটা, 2 8 8 হয়ে গেল, আর এটা 2 8 হলো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন বর্জন এবং গ্রহণের মাধ্যমে এরও সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন, এরও সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারল, এবং তারা পরস্পর বিপরীতধর্মী আয়নে, ক্যাটায়ন অ্যানায়নে পরিণত হলো, যারা পরস্পর স্থির আকর্ষণে যুক্ত হয়ে কি করবে? যৌগ গঠন করবে। এরা তৈরি করবে ক্যালসিয়াম +2, অক্সিজেন -2, অথবা একসঙ্গে CaO, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড গঠন করলো। ঠিক সেরকম লিথিয়াম হাইড্রাইড করা যায়, এটা 2 নম্বর ছিল। 3 নম্বরে লিথিয়াম হাইড্রাইড। এখানে কিন্তু অষ্টক পূরণ হবে না, দ্বৈত পূরণ হবে। লিথিয়াম হাইড্রাইড গঠন। লিথিয়াম তার বাইরের কক্ষে 3টি ইলেকট্রন, তাহলে 2 1। আর হাইড্রোজেন তার বাইরে 1টি ইলেকট্রন, লিথিয়াম বাইরের কক্ষের ইলেকট্রনটি হাইড্রোজেনকে দান করবে, তাহলে কি তৈরি হবে? লিথিয়াম হাইড্রাইড। এখানে হবে 2 বাইরের কক্ষে, এটাও হবে বাইরের কক্ষে 2। 2টি করে দ্বৈত সূত্র +1 -1 না দিলে প্লাস দিলেই যথেষ্ট। লিথিয়াম হাইড্রাইড উৎপন্ন করবে, অথবা এখানে +- দিয়ে, যেহেতু তড়িৎযোজী যৌগে আয়নগুলি
বর্তমানে ক্লাস আকার ধারণ করে, তাই এটাকে ওরকম দিয়ে এরকম দিলেও চলবে। লিথিয়াম হাইড্রাইড, নিচেরটা দেখা যাচ্ছে কিনা? আমরা আলোচনা করব সমযোজী যৌগ, সমযোজ্যতা, সমযোজী রাসায়নিক বন্ধনী, এই সমস্ত কিছু নিয়ে। একই রকমভাবে বলবো যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুটি পরমাণু তাদের সর্বস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় গঠন করে এবং সেই ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে তারা বহিস্থ কক্ষপথে অষ্টক বা দ্বৈত পূরণ করে যৌগে রূপান্তর হয়। যৌগ গঠনের এই ক্ষমতাকে বলে সমযোজ্যতা। এরূপে উৎপন্ন যৌগকে বলে সমযোজী যৌগ। এরূপ রাসায়নিক বন্ধনীকে বলা হচ্ছে সমযোজী রাসায়নিক বন্ধনী। তাই মূল কথা হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যখন দুটি পরমাণু সমসংখ্যক ইলেকট্রন দিয়ে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে সমভাবে ব্যবহার করে অষ্টক বা দ্বৈত পূরণ করে যৌগ গঠন করে, তখন উৎপন্ন যৌগকে বলা হয় সমযোজী যৌগ। যৌগ গঠনের এই ক্ষমতাকে বলে সমযোজ্যতা এবং রাসায়নিক বন্ধনীকে বলা হয় সমযোজী রাসায়নিক বন্ধনী। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগ উদ্দেশ্য একই। যৌগ গঠনের অনুগঠনের এই তফাৎ কেন? কারণ এদের বেলায় মনে করলাম দুটি পরমাণুর বাইরের কক্ষে 7টি করে ইলেকট্রন আছে। তো 7টি করে যদি দুটা পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন থাকে কিংবা 5টি করে ইলেকট্রন রয়েছে, তারা কেউ ইলেকট্রন সম্পূর্ণরূপে দান করবে না, কেউ ইলেকট্রন সম্পূর্ণরূপে গ্রহণ করবে না, এরও ক্রাইসিস ওরও ক্রাইসিস। তাই তারা এই পরমাণু এবং অপর পরমাণু দুইজনে ইলেকট্রন সমান সংখ্যক দিয়ে ইলেকট্রন জোড় গঠন করবে এবং সেই ইলেকট্রন জোড়কে উভয় পরমাণু সমানভাবে ব্যবহার করবে এবং অষ্টক পূরণ করতে পারবে। এরূপে তারা সম্পর্কিত হয়ে যে যৌগ গঠন করে সেই যৌগকে বলা হয় সমযোজী যৌগ। আর এই যৌগ তৈরি করার এই ক্ষমতাকে বা বৈশিষ্ট্যকে বলে সমযোজ্যতা এবং রাসায়নিক বন্ধনকে বলা হয় সমযোজী রাসায়নিক বন্ধনী। তো এটা হচ্ছে মূল বিষয়। মূল বিষয়টা লিখতে হবে, তারপরে যেমন প্রশ্ন আসবে সেরকম। তাহলে কি লিখব? যৌগ গঠনের এরূপ ক্ষমতাকে কি বলে? সমযোজ্যতা। যদি সমযোজ্যতা কাকে বলে আসে তাহলে এটুকু লেখার পরে যৌগ গঠনের এরূপ ক্ষমতাকে বলা হয় সমযোজ্যতা বা যৌগ গঠনের এই ক্ষমতাকে বলে সমযোজ্যতা। যদি বলে সমযোজী রাসায়নিক বন্ধনী কাকে বলে, তাহলে যৌগ গঠনকারী এরূপ রাসায়নিক বন্ধনীকে বলে সমযোজী রাসায়নিক বন্ধন বলি। 3 নাম্বার, উৎপন্ন যৌগকে সমযোজী যৌগ বলে। তাহলে মূল বিষয়টি লেখার পরে 3টি প্রশ্নেরই মূল বিষয় একই রকম রাখবো। রাখার পরে যৌগ গঠনের এরূপ ক্ষমতাকে সমযোজ্যতা বলে, যৌগ গঠনকারী এরূপ রাসায়নিক বন্ধনকে সমযোজী রাসায়নিক বন্ধন বলে, আর এভাবে উৎপন্ন যৌগকে বলা হয় সমযোজী যৌগ। তাহলে ইলেকট্রন জোড় তৈরি করবে সমপরিমাণ ইলেকট্রন একসঙ্গে দান করে শেয়ারিং করে, এবং তারা সেই ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে বহিস্থ কক্ষপথে দ্বৈত বা অষ্টক পূরণ করবে এবং যুক্ত হয়ে যৌগ গঠন করবে রাসায়নিক সুস্থিরতা লাভের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে সমযোজ্যতা, সমযোজী যৌগ এবং সমযোজী রাসায়নিক
বন্ধনী। সমযোজ্যতার পরিমাপক কি? সমযোজ্যতা যে ক্ষমতা, সেই ক্ষমতা বেশি কখন কম কখন সেটা নির্ভর করবে উৎপন্ন ইলেকট্রন জোড়ের উপর। উৎপন্ন ইলেকট্রন জোড়ের সংখ্যা সমযোজ্যতার পরিমাপক। উৎপন্ন ইলেকট্রন জোড়ের সংখ্যা সমযোজ্যতার পরিমাপক। বিজ্ঞানী আমরা লুইস ইলেকট্রন ডট বিষয়টি জানব। যে কোনো মৌলের পরমাণু তার যে চিহ্ন, সেই চিহ্নটাকে কেন্দ্রক ধরে, নিউক্লিয়াস ধরে, এবং সর্ববহিস্থ কক্ষপথের মানে যোজক ইলেকট্রনগুলির সংখ্যাকে ডট চিহ্ন দিয়ে কিংবা ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করে সমযোজী যৌগগুলি কিভাবে তৈরি হচ্ছে তাকে চিত্রিত করব, এবং সেটা বিজ্ঞানী লুইস এই গঠনটি প্রথম দিয়েছেন, তাই একে বলা হয় লুইস ডট গঠন। আমরা লুইস ডট গঠনের মাধ্যমে কয়েকটি সমযোজী যৌগের গঠন ব্যাখ্যা করব। আমরা লুইস ডট গঠনের মাধ্যমে সমযোজী যৌগের যে গঠন পদ্ধতি তাকে চিত্রিত করব। তো লুইস ডট গঠনে যোজক ইলেকট্রনগুলিকে ডট কিংবা ক্রস চিহ্ন দিয়ে দেখানো হয়, এবং দুটি ইলেকট্রন মিলে যে ইলেকট্রন জোড় তৈরি হলো সেই ইলেকট্রন জোড়কে ড্যাশ চিহ্ন দিয়ে চিত্রিত করা হয়। কী চিহ্ন দিয়ে? ড্যাশ চিহ্ন দিয়ে। ডট চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে ইলেকট্রনগুলিকে দেখানো হয় এবং ড্যাশ চিহ্ন দিয়ে ইলেকট্রন জোড়কে বোঝানো হয়। তো সমযোজী যৌগের এক বন্ধনী, দ্বিবন্ধনী, ত্রিবন্ধনীয় হয়। যেমন এক বন্ধনী আমরা জৈব যৌগে পড়েছি, এক বন্ধনীর জৈব যৌগ হচ্ছে মিথেন। দুই বন্ধনীর জৈব যৌগ হচ্ছে ইথিলিন। তিন বন্ধনীর হচ্ছে অ্যাসিটিলিন। এই সমস্ত জৈব যৌগ এক বন্ধনী, দ্বিবন্ধনী, ত্রিবন্ধনীর রয়েছে। আমরা লুইস ডট গঠনের সাহায্যে কয়েকটি সমযোজী যৌগের গঠন চিত্রিত করব। প্রথমে যেটা খুব সহজ, সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন অণুর গঠন। তাহলে হাইড্রোজেন তার সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনটি মাঝখানে দিবে, এই ইলেকট্রনটি মাঝখানে দিবে, দিয়ে ইলেকট্রন জোড় তৈরি করবে। কি করবে? হাইড্রোজেন হাইড্রোজেন ইলেকট্রন জোড় তৈরি করবে এবং তারা পরস্পর যুক্ত হয়ে H2 উৎপন্ন করবে। এই ইলেকট্রন জোড়কে ড্যাশ চিহ্ন দিয়ে দেখানো হয়। 2 নম্বর ফ্লোরিন, F2 গঠন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রত্যেকের বহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। তাই ফ্লোরিন 7টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। এবার এই ইলেকট্রনটি এখানে দিল, এই ইলেকট্রনটি এখানে দিল, তাহলে কি তৈরি করবে? এটাতে আমরা একসঙ্গে যে ব্যবহার করছি সেটা দেখাইনি, একটু মিস্টেক হয়েছে। হাইড্রোজেন দুটো ইলেকট্রন একসঙ্গে চলে আসলো, দুটো ইলেকট্রন একসঙ্গে আসার পরে এই ইলেকট্রনকে এও ব্যবহার করবে, এই ইলেকট্রনকে এও ব্যবহার করবে। তাহলে দুইজনে তখন তৈরি করবে H' বা H2। ঠিক সেরকম এখানে ফ্লোরিন 1 2 3 4 5 6, এখানে ইলেকট্রন জোড় দুজনে ব্যবহার করবে, 1 2 3 4 5 6। মাঝে উভয়ে একটি করে ইলেকট্রন দিয়ে যে একটা ইলেকট্রন জোড় তৈরি করলো সেটাকে এও ব্যবহার করবে সমানভাবে, এরও 8টা পূরণ হয়ে গেল, 2 4 6 8। আর এই ইলেকট্রন জোড়কে এও ব্যবহার করবে সমানভাবে, তাই এরও 8টা পূরণ হয়ে গেল। তাহলে উভয় মিলে ফ্লোরিন 1 2 3 4 5 6, আর মাঝখানের সমযোজী বন্ধনীতে দুটো ইলেকট্রন, মানে 8টা হলো, 1 2 3 4 5 6।
অর্থাৎ ফ্লোরিন উৎপন্ন করলো। তো এইভাবে যে মাঝখানে যে ইলেকট্রন জোড় রয়েছে তাকে সমানভাবে দুইজনে ব্যবহার করে প্রত্যেকের অষ্টক পূরণ হয়, এখানে দ্বৈত পূরণ হয়েছে। এরপরে আমরা জানবো HCl গঠন। HCl গঠনে হাইড্রোজেনের বহিস্থ কক্ষপথে 1টি ইলেকট্রন আর ক্লোরিনের বহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রন। কেউ সম্পূর্ণরূপে দান করবে না, কেউ সম্পূর্ণরূপে গ্রহণ করবে না, তারা ইলেকট্রন জোড় গঠন করবে। HCl গঠন, হাইড্রোজেনের বাইরে কক্ষে 1টি ইলেকট্রন, ক্লোরিনের বাইরে কক্ষে 7টি ইলেকট্রন। এও দিবে মাঝখানে, এও দিবে মাঝখানে, দিয়ে ইলেকট্রন জোড় তৈরি করবে। এই ইলেকট্রন জোড় এও ব্যবহার করবে, এর দ্বৈত পূরণ হবে, আর এর অষ্টক পূরণ হবে। তাদের HCl, সিএলের যে বাকি 6টা সেটা দেখাতে হবে, অর্থাৎ HCl উৎপন্ন হলো। এই একটা ড্যাশ মানে একটা ইলেকট্রন জোড়, ইলেকট্রন সমযোজী বন্ধনী। তো সমযোজী বন্ধনীতে 2টি ইলেকট্রন থাকে, অর্থাৎ এই ড্যাশে যে 2টি ইলেকট্রন আছে সেই 2টি ইলেকট্রন এও ব্যবহার করছে, তাহলে এর দ্বৈত পূরণ হলো। আর এর 6টি ইলেকট্রন আর ইলেকট্রন জোড়ের 2টি ইলেকট্রন মিলে এরও অষ্টক পূরণ হচ্ছে। তাই একজনের দ্বৈত পূরণ হচ্ছে, একজনের অষ্টক পূরণ হচ্ছে ইলেকট্রন জোড় ব্যবহার করার কারণে। 4 নম্বর আমরা দেখতে পারি NH3। NH3 গঠন নাইট্রোজেন এবং হাইড্রোজেন। হাইড্রোজেনের বাইরে কক্ষে 1টি ইলেকট্রন, নাইট্রোজেন 1 2 3 4 3 4 5 3 2 6 8, এদিকে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন। নাইট্রোজেনের বহিস্থ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে, হাইড্রোজেনের বহিস্থ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে তাদের প্রত্যেকের বলছি ভুল, হাইড্রোজেনের দ্বৈত পূরণ হবে, নাইট্রোজেনের অষ্টক পূরণ হবে। তাহলে এই ইলেকট্রনও মাঝখানে দিল, এই ইলেকট্রনও মাঝখানে আসলো, এখানে একটা ইলেকট্রন জোড়। এই ইলেকট্রন এখানে দিলাম, এই ইলেকট্রন এখানে আসলো, এখানে একটা ইলেকট্রন জোড়। এই ইলেকট্রন মাঝখানে দিল, এর ইলেকট্রনও মাঝখানে গেল, এখানে একটা ইলেকট্রন জোড়। তাহলে কি তৈরি করবে? হাইড্রোজেন 2টি ইলেকট্রন, নাইট্রোজেন উপরে 2টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন। তাহলে এখানে 2টা ইলেকট্রন হচ্ছে, এই 2টা ইলেকট্রন ব্যবহার করবে, এর অষ্টক পূরণ হলো। এই হাইড্রোজেনের 2টা ইলেকট্রন হলো, দ্বৈত পূরণ হলো, এরও দ্বৈত পূরণ হলো। আর নাইট্রোজেন 3টি ইলেকট্রন জোড় এবং নিজস্ব আরও 2টি ইলেকট্রন মিলে মোট অষ্টক পূরণ হচ্ছে নাইট্রোজেনের। এই সার্কেলের ভিতরে যারা আছে তারা প্রত্যেকেই নাইট্রোজেন ইলেকট্রনগুলিকে নাইট্রোজেন ব্যবহার করবে। এই হাইড্রোজেনের সার্কেলের ভিতরে যারা আছে তারা হাইড্রোজেন ব্যবহার করবে। অর্থাৎ এই 2টি ইলেকট্রন এর মালিক হাইড্রোজেনও নাইট্রোজেনও। এই 2টি ইলেকট্রনের মালিক এই হাইড্রোজেন এবং নাইট্রোজেন। এই 2টি ইলেকট্রনের মালিক মানে ব্যবহার করবে হাইড্রোজেন এবং নাইট্রোজেন। তাই প্রতিটা হাইড্রোজেনের দ্বৈত পূরণ হবে এবং নাইট্রোজেনের সর্বমোট অষ্টক পূরণ হবে। অর্থাৎ তারা হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন মিলে তৈরি করবে NH3। সমযোজী যৌগগুলির মধ্যে যে আকর্ষণী বল, পরমাণুগুলির আকর্ষণের বল, সেটা তুলনামূলক নিম্ন হয়, কম হয়, অল্প হয়। তাই সমযোজী যৌগগুলি বেশিরভাগই হয় তরল কিংবা গ্যাসীয়, কিছু কঠিনও পাওয়া যায় যেমন চিনি। তো সমযোজী যৌগগুলিরও বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তড়িৎযোজী যৌগগুলিরও বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা পরের পর্বে জানব। থ্যাংক ইউ।